স্থির তড়িতে ক্লাস 10-এও আমরা অনেকটাই পড়েছি, অল্প বিস্তর কুলম্ব সূত্র টুত্র একটু জানি আমরা। তো এখানে দেখো, কুলম্বের সূত্র দিয়েই আমরা প্রথমে শুরু করব। তো স্থির তড়িতের ক্ষেত্রে কুলম্ব সূত্র যেটা বলছে যে দুটি বিন্দু তড়িতাধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল তাদের আধানের গুণফলের সমানুপাতি হয় এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতি হয়। ঠিক আছে, তাহলে আমি যদি দেখি যে দুটো বিন্দু আধান, দেখো ধরো Q1 এবং Q2, তাহলে Q1 ও Q2 পরস্পর মধ্যেকার দূরত্ব যদি R হয়, তাহলে এদের মধ্যেকার যে আকর্ষণ বা বিকর্ষণ বল, আমরা জানি যে যদি প্লাস 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 হয় তাহলে আকর্ষণ বল কাজ করবে, আর যদি প্লাস প্লাস হলে সম আধান বিকর্ষণ করবে আর বিষম আধান আকর্ষণ করবে। তো তাহলে আকর্ষণ বা এই বিকর্ষণ বল যাই হোক না কেন, সেই বলের মানটা কি না, বলের মানটা দুটো যে আধান রয়েছে Q1 এবং Q2, সেই দুটো আধানের গুণফলের কি হচ্ছে, সমানুপাতি হচ্ছে। অবশ্যই সেক্ষেত্রে মধ্যবর্তী দূরত্বকে কি থাকতে হবে না, স্থির থাকতে হবে। ওকে, আর দ্বিতীয়ত এই আকর্ষণ বলের মান বা বিকর্ষণ বলের মান এদের মধ্যেকার যে দূরত্ব তার বর্গের ব্যস্তানুপাতিও হয়, অর্থাৎ এই দূরত্ব যত বেশি হবে এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আস্তে আস্তে কমতে থাকবে। ব্যস্তানুপাতিক সম্পর্ক, বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক, এটা আমরা ক্লাস 10-এও আমরা পড়েছি কিছুটা। তো এক্ষেত্রে যদি আমি যৌগিক ভেদের নিয়ম লাগাই, তাহলে যৌগিক ভেদের নিয়ম লাগালে এই দুটোকে যদি কম্বাইন করে লিখি, তাহলে F প্রপোর্শনাল টু Q1 Q2 বাই R², এবং এখানে প্রত্যেকেই কিন্তু এরা পরিবর্তনশীল সেই মুহূর্তে কিন্তু হবে। ঠিক আছে, তাহলে আমরা জানি প্রপোর্শনালিটি তুলতে গেলে আমাদের একটা কনস্ট্যান্ট দিতে হয়। তাহলে প্রপোর্শনালিটি যদি তুলি তাহলে কনস্ট্যান্ট একটা আসছে, সেটা হচ্ছে কি না K। এই K যে ধ্রুবকটা, অর্থাৎ আকর্ষণ বা বিকর্ষণ বলের মান এই দুটি আধানের গুণফলের সমানুপাতি, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতি, এছাড়াও অন্য আরেকটি জিনিসের উপর নির্ভর করে, সেটা হচ্ছে মাধ্যমের প্রকৃতি, অর্থাৎ এই দুটি আধান কোন মাধ্যমে থেকে পরস্পরকে আকর্ষণ করছে বা বিকর্ষণ করছে সেটাও ইম্পর্টেন্ট। সেই মাধ্যমটা শূন্য মাধ্যম হতে পারে বা অন্য যে কোনো মাধ্যম হতে পারে। এছাড়াও যদি আমরা ব্যবহৃত একক পদ্ধতির মধ্যে চেঞ্জ করি, তাহলেও কিন্তু এই বলের মানটা চেঞ্জ হবে। ঠিক আছে, তাহলে কেননা এই যে ধরো আমি এই Q1 চার্জ, আমরা জানি, আমরা ক্লাস 10-এও পড়েছি Q1 চার্জকে আমরা SI-তে কুলম্ব বলি, CGS-এ আমরা ESU বলি। ঠিক আছে, তো এই কুলম্ব আর ESU এদের মধ্যেও যদি ইন্টারচেঞ্জ আমরা করি, তাহলে এই F-এর ভ্যালুটা কি হয়ে যায় না, চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ ব্যবহৃত একক পদ্ধতি এবং মাধ্যমের প্রকৃতি, এই দুটো জিনিসের উপর কিন্তু এই K এর মানটা কী করবে, নির্ভর করবে। তাহলে আমরা লিখতে পারি কি, F ইকুয়ালস টু K Q1 Q2 বাই R²। ভেক্টরিক্যালি যদি লিখি, ভেক্টরিক্যালি লিখলে এটার উপরে যখনই আমরা ভেক্টর সাইন দেব তখন লিখব K Q1 Q2 বাই R ভেক্টর বাই R³। কেন R² থেকে R ভেক্টর বাই R³ কেন করতে হলো? দেখো, যদি আমি বলি যে F ভেক্টর, সাপোজ ধরো F ভেক্টর ইজ ইকুয়াল টু K Q1 Q2 বাই R²। ঠিক আছে, এটা হচ্ছে এই বলটার মান। তাহলে এই বলটার দিকটা কোনটা হবে না, এই বলটার দিকটা তুমি বলতে পারো যে স্যার এটা Q1 থেকে Q2-র দিকে হতে পারে বা Q2 থেকে Q1-এর দিকে হতে পারে,
আমি যদি Q1-এর উপর বিকর্ষণ বল ধরি, তাহলে Q2-র জন্য তাহলে সেটা এই বরাবর হবে। আবার Q1-এর জন্য যদি আমি Q2-র উপর বিকর্ষণ বল ধরি তাহলে সেটা এই দিকের জন্য হবে। সেটা 1 থেকে 2-এর দিকে হোক বা 2 থেকে 1-এর দিকে হোক, এটাই হবে তার ডিরেকশান। তাহলে ডিরেকশানটা কী বরাবর হচ্ছে? আর ক্যাপ বরাবর হচ্ছে। তাহলে এটাকে আমি এখানে লিখতে পারি কি না, এখানে এটাকে লিখতে পারি আমি আর ক্যাপ। তাহলে এটা হচ্ছে তার ভ্যালু, এটা হচ্ছে তার মানটা, আর এটা হচ্ছে তার দিকটা। আর আমরা জানি কি না, ক্যাপ যদি তুলি কি হবে? আর ভেক্টর বাই আর। তাহলে এই ক্যাপের জায়গায়, এই ক্যাপটার জায়গায় আমি আর ভেক্টর বাই আর যদি বসিয়ে দিই, তাহলে তখন আর স্কোয়ারটা হয়ে যাচ্ছে কি আর কিউব, আর এই আরটা কী হয়ে যাচ্ছে আর ভেক্টর দাঁড়াচ্ছে। তাহলে ভেক্টরিক্যালি যদি আমি কুলম্বস লকে লিখতে চাই, তাহলে কিন্তু ভেক্টরিক্যালি হবে এটা F = K Q1 Q2 বাই আর কিউব ইন্টু আর ভেক্টর। ওকে, ঠিক আছে। এবার দেখো কুলম্বের যে সূত্র বলেছে, এই সূত্র দুটি কিন্তু নির্দিষ্ট শর্ত রয়েছে। এর নির্দিষ্ট শর্ত কি না, সূত্রটি কেবলমাত্র বিন্দু আধানের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। বিন্দু আধান বলতে কীরকম না, বিন্দু আধান বলতে এদের যে সাইজটা হবে, সেই সাইজটা এদের মধ্যেকার দূরত্ব যেটা হবে তার তুলনায় একবারেই নগণ্য হবে। Q1 আর Q2-র মধ্যে যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সের থেকে Q2 বা Q1 প্রায় নগণ্য হবে, তবেই একে বলবো আমরা বিন্দু আধান। ঠিক আছে। তো আরেকটা জিনিস কি না, নাম্বার 2, নিউক্লিয় দূরত্বের বেশি দূরত্বের জন্য কুলম্ব সূত্র সিদ্ধ হয়। আমরা খুব ভালো করেই জানি যে নিউক্লিয়াসের ভেতরে কুলম্বের সূত্র কিন্তু প্রযোজ্য নয়, অর্থাৎ নিউক্লিয় দূরত্বে। ওই জন্য আমরা যখন আমরা ক্লাস 10-এ পড়ি যে নিউক্লিয়াসের মধ্যে কোনো কিন্তু আকর্ষণ বা বিকর্ষণ বা কুলম্ব বল কিন্তু কোনো কাজ করে না। মানে এই নয় যে প্রোটন আর নিউট্রনকে আমরা বলতাম যে দেখো প্রোটন আর নিউট্রন আবদ্ধ হয়ে রয়েছে। কিসের মধ্যে আবদ্ধ রয়েছে? নিউক্লিয়াসের মধ্যে প্রচণ্ড বেশি মাত্রার বলের দ্বারা আবদ্ধ রয়েছে। সেই আবদ্ধের কারণ কিন্তু কুলম্ব বল নয়, সেটা আমরা পরে পড়েছি। সেই বলটা হচ্ছে নিউক্লিয় বল। সেই নিউক্লিয় বল সম্পর্কে আগেও আমরা একটু জেনেছি, সেটা আরও আমরা মডার্ন ফিজিক্সে আমরা বিস্তারিত জানব নিউক্লিয় বল সম্পর্কে। তো এই নিউক্লিয় দূরত্বের বেশি দূরত্বের জন্য কিন্তু কুলম্ব সূত্র সিদ্ধ হয়, তার কম দূরত্বের জন্য কিন্তু সিদ্ধ হয় না। এটা একটু মাথায় রাখতে হবে। এখন দেখো কুলম্বের ফরম্যাটটাকে যদি আমি ভেক্টরিক্যালি না লিখে এমনি লিখি, তাহলে লিখতে পারছি কি না, F = Q1 Q2 এটা F = K Q1 Q2 বাই আর স্কোয়ার। আমি ভেক্টরিক্যালি লিখছি না, আমি এমনি লিখছি K Q1 Q2 বাই আর স্কোয়ার। এটা হচ্ছে তার মানটা। এই মানটা আমি বলেছি কি, এই মানটা আবার ব্যবহৃত একক পদ্ধতির উপরও নির্ভর করে। দেখো ব্যবহৃত একক পদ্ধতির উপর কীভাবে নির্ভর করে, যে যদি বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম হয়, তাহলে কি না এই বলের মানটা কী হয়ে যাচ্ছে, এই বলের মানটা তখন দাঁড়িয়ে যাচ্ছে Q1 Q2 বাই আর স্কোয়ার। অর্থাৎ যে কে যে ছিল, এই কে এর ভ্যালুটা সেখানে কত না, কে এর ভ্যালুটা এটা 1 বায়ু বা শূন্য মাধ্যমের ক্ষেত্রে। কিন্তু যখনই তুমি সেটাকে এসআই পদ্ধতিতে নিয়ে চলে যাচ্ছ, তাহলে এসআই পদ্ধতিতে নিয়ে গেলে সেই কে এর জায়গায় কিন্তু তোমাকে বসাতে হবে কি 1/4πε0। 4πε0 এটা একটা নতুন টার্ম, নতুন নয়, ক্লাস 10-এ ছিল 4πε0। এই ε0কে বলা হয় বায়ু মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। অর্থাৎ এর মানের উপরে আকর্ষণ বল বা বিকর্ষণ বল কিন্তু নির্ভর করে। যেমন আমরা আলোর ক্ষেত্রে ক্লাস 10-এ দেখেছিলাম, প্রতিসরাঙ্কের উপর আলোর আপতন কোণ এবং প্রতিসরণ কোণ অবশ্যই প্রতিসরাঙ্কের উপর নির্ভর করে যে কতটা আপতন কোণ হলে কতটা প্রতিষ্ঠিত হবে আলো।
সেটার উপর যেমন প্রতিসারাঙ্কের উপর অর্থাৎ নির্ভরশীল ছিল, তেমনি কোনো মাধ্যমে থেকে দুটি আধান কিভাবে আকর্ষণ করবে, কতটা বিকর্ষণ করবে, সেটাও কিন্তু নির্ভর করছে ওই মাধ্যমের তড়িৎ ভেদ্যতার ওপর, যেটার হচ্ছে কি না এপসাইলন 0। সেটা অনলি ফর বায়ু মাধ্যমের ক্ষেত্রে ব্যবহার করি, আর অন্য যে কোনো মাধ্যমের ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করি এপসাইলন। ঠিক আছে, যে কোনো মাধ্যমের জন্য এপসাইলন ব্যবহার করি, বায়ু বা শূন্য মাধ্যমের জন্য আমরা এপসাইলন 0 ব্যবহার করি। এবার দেখো, আমরা এপসাইলন 0 এগুলো আমি আর বেশি বলছি না। এপসাইলন 0 কী করে একক বের করবে, কী করে মাত্রা বের করবে, এগুলো ক্লাস 10-এও ছিল। এপসাইলন 0 মান কত ক্লাস 10-এ ছিল। হ্যাঁ, 1/4 পাই এপসাইলন 0 মান কত ক্লাস 10-এ ছিল। মানগুলো যদি বসিয়ে দিই, এককগুলো, মাত্রাগুলো একটু দেখে নিতে পারো, বই থেকে দেখে নিতে পারো। হ্যাঁ, এগুলো আর আমি বলছি না কিভাবে কি বের করছি। ঠিক আছে, আচ্ছা, অন্য কোনো মাধ্যমের ক্ষেত্রে তড়িৎভেদ্যতা কত বলেছি আমরা না, তড়িৎভেদ্যতা বলেছি আমরা এপসাইলন। আর শূন্য মাধ্যমের ক্ষেত্রে তড়িৎভেদ্যতা কত না, শূন্য মাধ্যমের ক্ষেত্রে এপসাইলন 0। এই দুটোর রেশিও যেমন আমরা দেখবে শূন্য মাধ্যমে আলোর বেগ আর অন্য যে কোনো মাধ্যমে আলোর বেগ, এই অনুপাতটাকে বলেছিলাম আমরা কোনো মাধ্যমের ওই মাধ্যমের পরম প্রতিসারাঙ্ক। তেমনি শূন্য মাধ্যমে যে কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা, শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতার অনুপাতকে বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক বা কে। এতে আমাদের এভাবে আমরা পড়ে আমাদের সুবিধা কী না, সুবিধা হচ্ছে আমরা অন্য যে কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতাকে আমরা এপসাইলন 0 দিয়েই কিন্তু প্রকাশ করতে পারবো। এপসাইলন 0 দিয়ে কী করে প্রকাশ করতে পারবো না, সেটা হচ্ছে কি না, যে কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা যদি এপসাইলন হয়, তাকে আমরা লিখতে পারি কে এপসাইলন 0। অর্থাৎ পরাবৈদ্যুতিক ধ্রুবক যদি কোনো মাধ্যমের আমাদের জানা থাকে, হ্যাঁ, আমি যদি ফর এক্সাম্পল বলি আমার অভ্রের পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে 5, তাহলে অভ্রের পরাবৈদ্যুতিক ধ্রুবক যদি 5 হয়, তাহলে এপসাইলন 0-র মান হচ্ছে 8.854 × 10⁻⁻12। ঠিক আছে, এই দুটোকে গুণ করলে কিন্তু আমি অভ্রের তড়িৎভেদ্যতা জানতে পারবো। অর্থাৎ কোনো মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক যদি জানা থাকে, ওই মাধ্যমের তড়িৎভেদ্যতা আমরা বের করতে পারবো। তাই শূন্য মাধ্যমের ক্ষেত্রে এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্রকে কী লিখতে পারি আমরা, F = 1/4 পাই কে এপসাইলন 0 Q1 Q2/r²। ঠিক আছে, আচ্ছা, এটাকে লিখতে পারি। আর অন্য যে কোনো মাধ্যমের ক্ষেত্রে আমরা যদি বলি, অন্য যে কোনো মাধ্যমের ক্ষেত্রে আমরা লিখতে পারি কি না, কে এপসাইলন 0। শূন্য মাধ্যমের ক্ষেত্রে শুধু কি হয় না, এই কেটা থাকে না, শুধু 1/4 পাই এপসাইলন 0 Q1 Q2/r²। আর অন্য যে কোনো মাধ্যমের ক্ষেত্রে কিন্তু এই কেটা দিলেই চলে, কারণ আমরা বুঝতেই পারছি যে এপসাইলনের মান হচ্ছে কি না কে এপসাইলন 0। আচ্ছা, এই যে স্থির তড়িৎ বল অর্থাৎ কুলম্ব বল আর মহাকর্ষ বল, সাদৃশ্য বৈসাদৃশ্য, ঠিক আছে, এগুলো বই থেকে তোমরা পড়বে। আর এক কুলম্ব বলতে কি বুঝি বা কুলম্ব কাকে বলে এগুলো বুঝবে। ইএসইউ, ইএমইউ, কুলম্ব, এদের যে পারস্পরিক সম্পর্কগুলো আছে এগুলো বলছি না, এগুলো বইতে রয়েছে, বইতে এগুলো পড়বি। ঠিক আছে, আর এই সংক্রান্ত দুটো অঙ্ক দেখাচ্ছি। দেখ, কুলম্ব সূত্রের উপরে যে দুটো অঙ্ক রয়েছে সেটা হচ্ছে কি, দেখো প্রথম অঙ্কটা বলছে দুটি সমান আধান কিউ এর সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে একটি আধান কিউ রাখা আছে। কিউ এর কোন মানের জন্য সমগ্র ব্যবস্থাটি সাম্যাবস্থায় থাকবে। সমগ্র ব্যবস্থা সাম্যাবস্থায় থাকবে মানে বলছে এই কিউ এর কোন মানের জন্য। পাশাপাশি কি রয়েছে না কিউ, আর এখানে কিউ রয়েছে। ঠিক আছে, তাহলে এইটাকে মধ্যবিন্দুতে রেখেছে। তাহলে পুরো সমগ্র ব্যবস্থা সাম্যাবস্থায় থাকবে মানে, সমগ্র ব্যবস্থা সাম্যাবস্থায় থাকবে মানে এর দ্বারা এর উপরে বল, এর দ্বারা এর উপরে বল, মোট বল 0 হবে।
আবার এর উপর এই দুজনের দ্বারা মোট বল 0 হবে, বা এই আধানটার উপর এই দুটো বলের দরুন যে প্রযুক্ত বল সেটাও 0 হবে, তবেই তো পুরো সিস্টেমটা সাম্যাবস্থায় থাকবে। ঠিক আছে, তাহলে আমি যদি বলি যে এই কিউ এর মান কত হলে সেটা সাম্যাবস্থায় থাকবে, সেটা একটু ট্রাই করে দেখি। তাহলে কুলম্ব সূত্র যদি আমি প্রয়োগ করি, আমি এটাকে সিজিএসেই করছি, আমি আর বারবার ওই 1/4πε0 লিখছি না, শুধু Q1 Q2/r² দিয়েই করছি। তাহলে দেখো, আমি যদি বলি যে এর উপর মাঝখানের যে আধানটা রয়েছে তার উপর বাকি দুজনের দ্বারা প্রযুক্ত বল কত, প্লাস কিউ এর দ্বারা প্রযুক্ত বল কত না Q/x²। ঠিক আছে, আবার এই কিউ এর জন্য এর উপরে বল কত না, সেটা হচ্ছে Q/x²। এটা অবশ্য এর দ্বারা এর উপরে প্রযুক্ত বল আর এর দ্বারা এর উপরে প্রযুক্ত বল পরস্পর বিপরীতমুখী হয়ে মাইনাস, সো দ্যাট ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ দেখো সাম্যাবস্থায় আছে। তাহলে এই কিউ এর মানটা আমি কি এই সমীকরণ থেকে বের করতে পারবো না? মোটেও না, এই সমীকরণ থেকে কিন্তু আমি বের করতে পারবো না। তাহলে আমাকে কি ধরতে হবে? আমাকে যে কোনো একটা ধারের আধানকে ধরতে হবে। কোন আধানটাকে ধরবো? আমি ধরলাম এই আধানটা। তাহলে এই আধানটার উপর এই আধানটা আর এই আধানটার দ্বারা প্রযুক্ত বল কত সেটা আমাকে বের করতে হবে। এই প্লাস কিউ এর উপর স্মল কিউ এর দ্বারা প্রযুক্ত বল কত না Q/x²। আর এই প্লাস কিউ এর দ্বারা প্রযুক্ত বল কত এই কিউটার উপর না Q/2x এর হোল স্কয়ার। এবার তুমি বলবে যে স্যার এটা প্লাস হবে না মাইনাস হবে, আমি জানি না কোন দিকে কাজ করছে, সেটা আমি জানি না। ধরে নাও আমি জানি না কোন দিকে কাজ করছে, কোন বলগুলো কোন দিকে কাজ করছে। ধরে নিচ্ছি এই কিউটার উপর এই কিউয়ের জন্য বলটা এদিকে কাজ করছে, আবার এই কিউয়ের জন্য বলটা এদিকেই কাজ করছে। তাহলে দুটোকে প্লাস করে দিই, প্লাস ইকুয়াল টু কী হচ্ছে না 0 হতে হবে। কেন 0 হতে হবে না, বলেই দিয়েছে অঙ্কটায় যে কিউয়ের মানের জন্য আমাকে সাম্যাবস্থায় থাকতে হবে। তাহলে দেখি কত হচ্ছে। তাহলে Q/x² ইজ ইকুয়াল টু -Q²/4x²। ওকে, তাহলে x² আর এই x² যদি কাটে তাহলে স্মল কিউ ইজ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? স্মল কিউ ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে -Q/4। দেখো স্মল কিউটা কত বেরোলো? -Q/4। স্বাভাবিকভাবেই তোমরা একটু ভেবে দেখো, মাঝখানের আধানটা যদি ঋণাত্মক না হয় তাহলে সাম্যাবস্থা হবে কি করে, তাই না? মাঝখানের আধানটাকে ঋণাত্মক হতেই হবে, তবেই তো সাম্যাবস্থা হবে। একটা প্লাস হলে একটা মাইনাস হতে হবে, তবেই তো সাম্যাবস্থা হবে। পরস্পর দিকটা বিপরীত হবে, তবেই তো সাম্যাবস্থা হবে। সিমিলারলি দেখো আরেকটা রয়েছে, দুটি কণার মধ্যে কিউ আধান ভাগ করে দেওয়া হলো, কণা দুটির আধান কত হলে এদের কার্যকর বল হচ্ছে সর্বাধিক হবে। এটা একটা ভালো অঙ্ক। একটা আধান কিউকে আমি কি করছি না দুটো ভাগে ভাগ করছি। তোমাকে বলছে যে আধান দুটোকে কিভাবে ভাগ করলে এদের বলটা সর্বাধিক হবে, এদের মধ্যেকার যে বলটা সর্বাধিক হবে। রিমেম্বার, এই অঙ্কে কিন্তু তাদের মধ্যেকার দূরত্বের কথা কিন্তু বলা নেই, অতএব তাদের মধ্যেকার দূরত্ব কিন্তু r ইজ ইকুয়াল টু কিন্তু কনস্ট্যান্ট। তোমাকে ধরে কাজ করতে হবে যে এদের মধ্যেকার দূরত্ব কিন্তু কনস্ট্যান্ট। তাহলে এই কিউকে তুমি কিভাবে ভাগ করবে? তাহলে কিউকে তুমি ধরো একজনকে তুমি ছোট কিউ দিলে, আরেকজনকে বাকিটা বলতে কত? ক্যাপিটাল কিউ তো তোমার মোট আধান, সেটাকে তুমি দুটো ভাগে ভাগ করছো। একজনকে তুমি ছোট কিউ দাও, আরেকজনকে বড় কিউ থেকে সেটা বাদ দিলে বাকিটা যেটা পড়ে থাকবে আরেকজনকে দিয়েছো। এবার তাদের মধ্যেকার দূরত্ব কত না, এই তো দুটো বিন্দু আধান, একটা কিউ আর একটা Q-Q, তাদের মধ্যেকার দূরত্ব আর। এই আরটা কিন্তু কনস্ট্যান্ট হবে, কারণ এই দূরত্বকে কিন্তু চেঞ্জ করা যাবে না, এই দূরত্ব চেঞ্জ করা যাবে না, বা দূরত্ব কিন্তু ভ্যারিয়েবল নয় এখানে। ঠিক আছে, তাহলে এদের মধ্যেকার বল কত হবে না, এদের মধ্যেকার বল হবে Q-Q ইন্টু Q/r², এই বলটা। এবার বলো এই বলটা
ম্যাক্সিমাম কখন হবে? ম্যাক্সিমাম কখন হবে না, যদি এর ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশান কী হয়, 0 হয়। আমরা ক্লাস 11-এও দেখেছি ম্যাক্সিমাম মিনিমাম বের করার সময়। তাহলে এফ ম্যাক্সিমাম হবে, এদের মধ্যেকার বলটা কিভাবে ভাগ করলে মধ্যেকার বলটা সর্বোচ্চ হবে? তো এফ ম্যাক্সিমাম হবে যদি এদের ফার্স্ট অর্ডার, এই এফের ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশান কার রেসপেক্টে? এখানে ভ্যারিয়েবলকে কিউ, স্মল কিউ, ক্যাপিটাল কিউ তো কনস্ট্যান্ট, তাহলে স্মল কিউ হচ্ছে ভ্যারিয়েবল। তাহলে স্মল কিউ এর রেসপেক্টে যদি আমি এফকে ডিফারেন্সিয়েট করি, এর ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশান যদি 0 হয়, তাহলে বলবো যে এই বলটা সর্বাধিক। তাহলে বের করি, তাহলে ডি এফ বাই ডি কিউ, হ্যাঁ, ইজিক্যাল টু তাহলে ডি কিউ অফ কত, কিউ মাইনাস কিউ ইন্টু কিউ। ওকে, এটা কত, 0। এটা ডিফারেন্সিয়েট করে দেখ কত হচ্ছে, ডিফারেন্সিয়েট করলে কত দাঁড়াচ্ছে, ডিফারেন্সিয়েট করলে দাঁড়াচ্ছে দেখ ডি কিউ 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 মাইনাস কিউ স্কোয়ার। ওকে, তাহলে ডিডি কিউ, কিউ কনস্ট্যান্ট, তাহলে শুধু ডিফারেন্সিয়েট হবে কিউ এর, তাহলে কনস্ট্যান্ট মানে ও কনস্ট্যান্টটা থাকলো, এটা ডিফারেন্সিয়েশান 1 যেহেতু, তাহলে এর ডিফারেন্সিয়েশান কত, শুধু কিউ, মাইনাস কিউ স্কোয়ারের ডিফারেন্সিয়েশান কত, 2q, তাহলে ইজিক্যাল টু কত, 0। তা ডিফারেন্সিয়েট করে ফেললাম, দেখো কিউ মাইনাস 2q ইজিক্যাল টু 0 और কিউ ইজিক্যাল টু 2q। তাহলে কিউ কত হচ্ছে, কিউ বাই 2, না বোঝা যাচ্ছে না? তাহলে আধানটাকে যদি আমি দূরত্বকে কনস্ট্যান্ট রেখে যদি আমি এই আধানটাকে অর্ধেক অর্ধেক ভাগ করি, তাহলে কিন্তু বলটা কত হবে, সর্বোচ্চ হবে। কেন না, তার ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশান 0 করে আমি কি পাচ্ছি, স্মল কিউ ইজিক্যাল টু ক্যাপিটাল কিউ বাই 2। ঠিক আছে, এটা এই পর্যন্ত একটা ছোট ভিডিও করলাম, এর পরের টপিকটা আমি দিচ্ছি। এর মধ্যে কোনো সমস্যা থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম করতে পারো। ওকে।